নমস্কার, একিবি টিভির প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতীয় মহাকাশ দিবসে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের বিশ্বব্যাপী উত্থান, বিশেষ করে বেসরকারি মহাকাশ ক্ষেত্রে অগ্রগতি দেশকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে একটি আকর্ষণের কেন্দ্র করে তুলেছে। দেশের তরুণ প্রজন্মের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জেনজির ইঞ্জিনিয়ার, ডিজাইনার, কোডার ও বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি তৈরি করছেন। তিনি বলেন, ইসরোর সাফল্য দেশের পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করছে। বিশ্ব বিনিয়োগকারীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে ভারতের মহাকাশ ক্ষেত্র। জাতীয় মহাকাশ দিবসে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই দিকটির কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় একটি ভিডিও শেয়ার করে বলেন, ভারতের মহাকাশ কর্মসূচি বিশ্ব মঞ্চে দেশের ক্রমবর্ধমান উপস্থিতির স্পষ্ট প্রতিফলন। অযোধ্যায় তার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি পরিবর্তনের একটি নতুন চক্রের সূচনা এবং এই নতুন পর্যায়ে ভারত মহাকাশ ক্ষেত্রে বিশ্ব ব্যবস্থায় নিজের অবস্থান ক্রমশ শক্তিশালী করছে। তিনি বলেন, 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং এই লক্ষ্য পূরণে মহাকাশ ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের বেসরকারি মহাকাশ ক্ষেত্রের প্রশংসা করে মোদী বলেন, ভারতের বেসরকারি মহাকাশ প্রতিভা বিশ্বে নিজেদের পরিচয় তৈরি করছে। আজ ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। দেশের তরুণ প্রজন্মের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জেনজির ইঞ্জিনিয়ার, ডিজাইনার, কোডার ও বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি তৈরি করছেন। প্রপালশন সিস্টেম, কম্পোজিট উপাদান, রকেট স্টেজ থেকে শুরু করে স্যাটেলাইট প্ল্যাটফর্ম, এমন বহু ক্ষেত্রে ভারতের তরুণরা কাজ করছেন, যা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। তিনি বলেন, ইসরোর সাফল্য দেশের পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করছে। ইসরোর সাফল্য দেখে বহু শিশু ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভারতে প্রতি বছর 23 অগস্ট জাতীয় মহাকাশ দিবস পালিত হয়। 2023 সালের এই দিনে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে অবতরণ করেছিল। এর মাধ্যমে ওই অঞ্চলে সফলভাবে অবতরণকারী বিশ্বের প্রথম দেশ হয়ে ওঠে ভারত। এই সাফল্য ভারতের মহাকাশ কর্মসূচির এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হয় এবং দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার অগ্রগতি তুলে ধরে। জাতীয় মহাকাশ দিবস 2026 উপলক্ষে ইসরোর চেয়ারম্যান তথা মহাকাশ দপ্তরের সচিব ডক্টর ভি নারায়ণও ভারতকে মহাকাশ ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি উদ্ভাবন, সহযোগিতা ও উচ্চাকাঙ্ক্ষার আহ্বান জানিয়েছেন। 2026 সালের জাতীয় মহাকাশ দিবসের মূল ভাবনা বিকশিত ভারতের পথে উদ্ভাবন, সহযোগিতা এবং বৈশ্বিক মহাকাশ নেতৃত্বে আকাঙ্ক্ষা। এই ভাবনার মাধ্যমে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি উদ্ভাবন, অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক মহাকাশ ক্ষেত্রে ভারতের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যের উপর জোর দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। বিজেপির নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের নিয়ে রবিবার বৈঠকে বসলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দলের আসন্ন সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং মোদি অ্যাট 25 উদ্যোগের অধীনে সেবা সংকল্প অভিযানের রূপরেখা চূড়ান্ত করাই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং মোদি অ্যাট 25 উদ্যোগের অধীনে সেবা সংকল্প অভিযানের রূপরেখা চূড়ান্ত করতে বিজেপির নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের নিয়ে রবিবার বৈঠকে বসলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই বৈঠকে দলের রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত নেতা এবং রাজ্য সভাপতিরা উপস্থিত রয়েছেন। দলের নতুন জাতীয় পদাধিকারীদের পাশাপাশি একাধিক বর্ষিয়ার নেতা বৈঠকে অংশ নিয়েছেন। উপস্থিত রয়েছেন নবনিযুক্ত জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি, বিনোদ তাওড়ে এবং বিপ্লব দেব। এছাড়াও পাঞ্জাব বিজেপির ভারপ্রাপ্ত নেতা সতীশ পুনিয়া, রাজ্য সভাপতি কেওয়াল সিং ধিলো, দলের জাতীয় সহসভাপতি লাল সিং আর্য, জাতীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংসদ তরুণ চুগ এবং জাতীয় সম্পাদক সন্দীপ পাঠক বৈঠকে যোগ দিয়েছেন। বিজেপির জাতীয় সহসভাপতি বসুন্ধরা রাজে ও তীরথ সিং রাওয়াত এবং উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরীও বৈঠকে উপস্থিত রয়েছেন। ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি হেমাং যোশী এবং বিজেপির কোষাধ্যক্ষ তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালও বৈঠকে অংশ নিয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় মোদি অ্যাট 25 উদ্যোগের অধীনে সেবা সংকল্প অভিযানের কর্মসূচির রূপরেখা তৈরি করা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনের সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত এই অভিযান চালাবে বিজেপি। নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের কেন্দ্রীয় সদর দপ্তরের সম্প্রসারিত ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভবনের উদ্বোধন করেছিলেন। এর আগে শনিবার বিজেপির নতুন জাতীয় পদাধিকারীদের প্রথম বৈঠকে বন্দে মাতরমের সম্মান, মর্যাদা ও ঐতিহাসিক উত্তরাধিকার রক্ষার পক্ষে জোরালো প্রস্তাব গ্রহণ করা হয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটির দলীয় কর্মসূচিতে জাতীয় সঙ্গীতের প্রথম দুটি স্তবকে পরিবেশন সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় বিজেপি তার তীব্র নিন্দা করে। শনিবারই প্রধানমন্ত্রী মোদী বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বৈঠকের ছবি প্রকাশ করে তিনি বলেন, সাংগঠনিক বৈঠক দলকে শক্তিশালী করা এবং মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও গভীর করার লক্ষ্যে নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে। নতুন সাংগঠনিক দলের সঙ্গে তার দারুণ মত বিনিময় হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। রবিবার অমরপুরে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ব্রু জনগোষ্ঠীর লোকদের হাতে টুল কিট তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আত্মনির্ভরতা ও স্বরোজগারের পথে উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। রাজ্যে ব্রু জনগোষ্ঠীর মানুষের আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার। তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও স্বরোজগারের সুযোগ তৈরি করতে সরকার বদ্ধপরিকর। রবিবার অমরপুরে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ব্রু জনগোষ্ঠীর লোকদের হাতে টুল কিট তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আত্মনির্ভরতা ও স্বরোজগারের পথে উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই টুল কিটস বিতরণ করা শুধুমাত্র একটা কর্মসূচি তা ভাবলে ভুল হবে। এটা হলো ব্রু যুবাদের আত্মনির্ভরতার একটা সুযোগ, নিজেদেরকে আর্থসামাজিকভাবে প্রতিষ্ঠা করার একটা সুযোগ। এদিন তিনি বলেন, রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্পের সুবিধাভোগীরা যদি এর সুফল সমানভাবে ভোগ করে তা কাজে লাগান, তখনই তা ফলপ্রসূ হয়। এই লক্ষ্যেই দক্ষতা উন্নয়ন প্রকল্প সামনে রাখা হয়েছে, যাতে কর্মসংস্থান হয়। এই যে আজকে টুল কিটের যে বিতরণ, এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি তাহলে ভুল হবে। এটা আমাদের যারা ইউথরা আছেন ব্রু কমিউনিটির, তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্সের একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ, স্বরোজগারের সুযোগ এবং একটা মর্যাদাপূর্ণ যে একটা জীবিকার যে পথ, সেই দিকে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 825
780856 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। তিপ্রা ল্যান্ডের দাবিতে ফের সরব হয়েছে আইপিএফটি। রবিবার এই দাবিতে আগরতলায় মিছিল শেষে এক পথসভায় মিলিত হয় দলীয় নেতৃত্ব ও সমর্থকরা। তিপ্রা ল্যান্ডের দাবিকে সামনে রেখে আইপিএফটির এই কর্মসূচিকে ঘিরে এদিন আগরতলায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তিপ্রা ল্যান্ডের দাবিতে সরব ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা বা আইপিএফটি সংগঠনের ডাকে রবিবার আগরতলার মরাচমনি এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। পথসভার আগে উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মরাচমনিতে আয়োজিত পথসভার মঞ্চের সামনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় পথসভা। সভা থেকে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে জোরালো দাবি জানান আইপিএফটির নেতৃত্ব। বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ অধিকার রক্ষায় তাদের দাবি পূরণ করা প্রয়োজন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং, রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তিপ্রা ল্যান্ডের দাবিকে সামনে রেখে আইপিএফটির এই কর্মসূচিকে ঘিরে এদিন আগরতলায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এদিনের এই কর্মসূচি সম্পর্কে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, যে দাবি তারা 2009 সাল থেকে প্রয়াত এনসি দেববর্মা নেতৃত্বে করে আসছেন, এখনো তা বহাল রয়েছে। রাজ্য সরকারে তারা বিজেপির সাথে অ্যালায়েন্সে থাকলেও ভারত সরকারের কাছে তাদের এই দাবি, যা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তারা করে আসছেন। রাজ্য ত্রিপুরাল্যান্ড দাবি দিবস প্রত্যেক 23 আগস্ট, সেটা আমরা প্রত্যেক বছরে আমাদের এই দলের আইপিএফটির স্বর্গীয় এনসি দেববর্মা 2009 থেকে শুরু করেছিলেন এবং আজকেও আমাদের দল সেটাকে মান্যতা দিয়ে আমাদের কোর্ট ডিমান্ড, সেটাকে আমরা ভারত সরকারের কাছে আমাদের আওয়াজ পৌঁছানোর জন্য আজকে আমরা প্রত্যেক বছরের মতো এই বছরেও আমরা আয়োজন করছি 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর নির্দিষ্ট হারে ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। তাদের অভিযোগ, ধান কেনার সময় প্রায় 5% ধান বাদ দেওয়া হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে দাবি কৃষকদের। সোনামুড়া ধান কেনা নিয়ে উত্তেজনা। অভিযোগ, 5% ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন ফুড ইনচার্জ রাজ মলসন এবং এগ্রিকালচার ইন্সপেক্টর সুব্রত দেববর্মা। দীর্ঘক্ষণ আলোচনার পর কৃষকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধান কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 23 আগস্ট থেকে সোনামুড়া এগ্রি মার্কেটে সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়। দুদিন ধরে এই ধান ক্রয় প্রক্রিয়া চলার কথা রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের উৎপাদিত ধান নিয়ে বাজারে হাজির হন কৃষকরা। তবে ধানের গুণমান যাচাইয়ের পর নির্দিষ্ট শতাংশ ধান বাদ দেওয়াকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কৃষকদের অভিযোগ, বাজারে ধান নিয়ে আসার পর 5% ধান বাদ দেওয়া হলে তাদের সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। ধান আইডেন্টিফাই করে পার্সেন্টেজ বাদ দেয়, তারা মেলের সাথে লিঙ্ক করিয়া এবং কৃষকদের মারণের জন্য 5% বাদ দিলে 100 কেজিতে 5 কেজি এভারেজ আমরা রায়পুরে 8 থেকে 900 টাকার মধ্যে 800 টাকার মধ্যে ধান রেট পড়বে। আর আমাদের এখানে খরচটা হলো একটা বস্তাতে 25 টাকা বস্তা, গাড়ি আনলোডিংয়ে আমাদের প্রায় 50 টাকার কাছাকাছি যায় পৌঁছে একটা বস্তার খরচ। সেই হিসেবে যদি আমাদের প্রতি 100 কেজিতে যদি আমরা 100 টাকা খরচ পড়ে এখানে আনা পর্যন্ত লেবার এবং এটা নিয়ে, এখন এখান থেকে যদি আরও 100 কেজি আরও 100 টাকা ধান বিক্রি করে তো আমরা বাজার এখানে তাদের দাবি, ধান নিয়ে আসার আগে কত শতাংশ ধান বাদ দেওয়া হবে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে কৃষকরাও সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারতেন। অন্যদিকে ফুড ইনচার্জ রাজ মলসন জানান, ধানের গুণমান যাচাই করার পর সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শতাংশ ধান বাদ দেওয়া হয়।
তিনি জানান, বোরো ধানের ফলন ভালো না হয় দেশের বিভিন্ন জায়গায় সরকারি পর্যায়ে এই ধরনের ধান সাধারণত কেনা হয় না। তবে বিশেষ অনুমতি নিয়ে সোনামুড়ায় ধান কেনার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন ফুড ইনচার্জ রাজ মনসন এবং এগ্রিকালচার ইন্সপেক্টর সুব্রত দেববর্মা। দীর্ঘক্ষণ আলোচনার পর কৃষকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধান কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 23 তারিখ অগাস্ট 2026 সোনামুড়া এগ্রি মার্কেটে একটা ধান বাজার আজকে আরম্ভ হইব। এই ক্ষেত্রে কিছু কয়েকজন ফার্মার পার্সেন্টেজ লয়ে একটু তারা বিক্ষোভ এমন দেখাইছি, কিন্তু তারা কমপ্লেন পার্সেন্টেজ বেশি কাটা হইতে আছে। এটা আমরা দেখতে আছি কয়েকজন ক্ষেত্রে 3.1, 3.2%, 3.5% এমন কাটা হয়েছে। আমরা চেক করার সময় এটার লয়ে কয়েকজন ফার্মার একটা কমপ্লেন করছি। তখন ফাইনালি আমরা ডিসিশন করছি এস পার্ট অফ SDM অফিস আর ফুড সেকশন থেকে আমি নিজেই এখান থেকে ফুড ইনচার্জ আমি নিজেই চেক করার সময় আমি থাকুম। মিলার থেকে যেটা আছে তারা মিলার থেকে একজন ম্যানেজার থাকবো। অন বিহাফ অফ এগ্রিকালচার ফার্মার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে কোনো একজন অফিসার একজন থাকবো। এই তিনটা ডিপার্টমেন্ট মিলিয়ে এই পার্সেন্টেজটা চেক করা হইব। এরপরে দানটা এরপর কৃষকরাও এই সিদ্ধান্তে সম্মতি জানান এবং ফের ধান কেনার প্রক্রিয়া শুরু হয়। এদিনের ঘটনায় ধানের গুণমান ও বাদ দেওয়ার শতাংশ নিয়ে তৈরি হওয়া মতবিরোধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে মিটে যায়। তবে কৃষকদের দাবি, ভবিষ্যতে ধান বাজারে নিয়ে আসার আগে ধানের মানদণ্ড, সরকারের নিয়ম এবং কত শতাংশ ধান বাদ দেওয়া হবে এসব বিষয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হোক। এতে পরবর্তীতে এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র AKB টিভির পর্দায়। নমস্কার।